সমতার বিশ্ব গড়তে হলে ধনী দরিদ্র ভ্যাকসিন বৈষম্য দূর করতে হবে। জাতিসংঘের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। অবশেষে শাহজালাল বিমানবন্দরে বসানো হলো RT-PCR ল্যাব। শনিবার থেকে পরীক্ষা শুরু, একদিনে ৩,৫০০ করোনা টেস্ট। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী গরিবের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পুরো বিশ্ব এক হয়ে কাজ না করলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় কথা বলেন শেখ হাসিনা। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে ৫ দফা প্রস্তাব দেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. পরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিট 2021-এ ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country. For ensuring resilient food system globally, research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জোরিগুয়েতা সেরুতি। জাতিসংঘ মহাসচিবের অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক বিশেষ এই দূত 2019-এর জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময়ের স্মৃতিচারণ সহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রানী ম্যাক্সিমা। দেবাশিস রায়, সময় সংবাদ। এদিকে বিশ্বব্যাপী সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এ পণ্যটিকে বৈশ্বিক সামগ্রী ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2022 সালের আগস্টের মধ্যে 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বুধবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়াও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে সরকার প্রধান বলেন, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা সংকটে নাকাল গোটা বিশ্ব। ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until
80% of our population is vaccinated by August 2022. এ সময় ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। Sadly, our efforts uprooted Myanmar nationals. Returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সত্যিকারের উদ্যোগ প্রয়োজন। Delaying this crucial problem jeopardizes our collective security. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ, চীন ও রাশিয়ার সহায়তা চেয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেস হোটেল, ম্যানহাটান, নিউ ইয়র্ক। শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে RT-PCR মেশিনে করোনা টেস্ট করতে পারবেন প্রবাসীরা। এরই মধ্যে অবকাঠামো নির্মাণের কাজও শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ল্যাব বসানোর স্থান পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ল্যাবে একদিনে 3 থেকে 3,500 নমুনা পরীক্ষা করা যাবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স, সেটি যোগান দেয় আমাদের প্রবাসী শ্রমিকেরা। কিন্তু মহামারী করোনায় কাজ হারিয়ে দেশে আসেন বহু শ্রমিক। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলে কাজে ফেরার সুযোগ পান তারা। কিন্তু বিমানবন্দরে দ্রুত করোনা টেস্ট করার সুযোগ না থাকায় কয়েকটি দেশের সত্য ছিল বসাতে হবে RT-PCR ল্যাব। দ্রুত কার্যকরের দাবিতে আন্দোলন বিক্ষোভ করেন প্রবাসীরা। ল্যাব বসানোর দায়িত্ব কারা পাবে, বিমানবন্দরে কোথায় বসবে, এই নিয়ে চলে টানাপোড়েন। খবর শেষে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের 2 সপ্তাহের বেশি সময় পর বৃহস্পতিবার বসছে RT-PCR ল্যাব। শনিবার থেকে শুরু হবে করোনার টেস্ট। স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যাব বসানোর স্থান ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, 6টি ল্যাবে বসবে 12টি মেশিন। 24 ঘন্টায় করোনা টেস্ট করা যাবে 3 থেকে 3,500। যেখান থেকে ল্যাব স্যাম্পল কালেকশন করা হবে সেটাও তৈরি হয়ে যাবে, এবং যেখানে মেশিন বসবে এবং টেস্ট হবে সেই জায়গাটিও রেডি হয়ে যাবে। এখানে মোট 12টি মেশিন বসতে পারবে এবং সেই 12টি মেশিনে টেস্ট হবে। আনুমানিক আমি যা জানতে পারলাম তাতে 3 থেকে 3,500 টেস্ট 24 ঘন্টায় করা সম্ভব হবে। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, সম্প্রতি যে শ্রমিকেরা অস্থায়ী ল্যাবে টেস্ট করে দুবাই গেছেন তারা কোনো সমস্যায় পড়েছেন কিনা। এই বিষয়ে আমার কাছে নলেজ নাই। বিমান অথরিটি বলতে পারবে যে তারা কি ছাড় পেয়েছে কি পায় নাই। এয়ারলাইন থেকে কোনো ইনফরমেশন আসে নাই, তাহলে আমরা ধরে নিতে পারি হয়তোবা ছাড় পেয়েছে। RT-PCR বসাতে সম্প্রতি 7 প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় সরকার। এদের মধ্যে একটি বাদ পড়ে। বাকি 6টি প্রতিষ্ঠান বসাবে RT-PCR ল্যাব। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ। এদিকে রাজধানীর ধানমন্ডি থানায় ই-ভ্যালির প্রধান নির্বাহী রাসেলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় 3 দিনের মধ্যে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। গ্রাহকের টাকা ফেরতের ব্যবস্থার জন্য তার জামিন পাওয়া জরুরি বলে জানিয়েছে আসামি পক্ষ। অন্যদিকে তার মুক্তি দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করা হয়। গুলশান থানার মামলায় 3 দিনের রিমান্ড থাকা অবস্থায় ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। শোন অ্যারেস্ট দেখানো হয় তাকে। সেই মামলায় 1 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে তোলা হয় রাসেলকে। এ সময় আবারও 5 দিনের রিমান্ড চাইলে বিচারক 3 দিনের মধ্যে যে কোনো একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আজকে যে রিমান্ড চাওয়া হচ্ছে এর তদন্তের স্বার্থেই কিন্তু চাওয়া হয়েছিল। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে বা মূল রহস্য উদ্ঘাটন হওয়া দরকার। 2 পক্ষ আদালত শুনে তাকে 3 দিনের মধ্যে
জেল গেটে একদিন জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশটা দিয়েছে। একই মামলায় রাসেলের স্ত্রী ইভ্যালিড চেয়ারম্যান শামীমা আক্তার আসামি হলেও প্রথম দফায় তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। তবে রাসেলের আইনজীবী জানান, গ্রাহকদের অর্থ পরিশোধের জন্য তার জামিন পাওয়া জরুরি। রাসেল সাহেব জামিনে বের হয়ে আসুক, বের হয়ে আসার পরে ওনাদের যার যেটা পাওনা যেভাবে আছে, কাউকে গুডস ডেলিভারি করুক, অথবা যদি কেউ গুডস নিতে অস্বীকার করে তার টাকা ফেরত দেওয়া হোক। এই জন্য আমি মনে করছি তার জামিনটা একান্ত প্রয়োজন। এদিকে বৃহস্পতিবারও আদালত চত্বরে রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন করেন ইভ্যালির গ্রাহকরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল গত সোমবার ব্যাংকটির শাখায় গিয়ে এমন তথ্য পান। এ ঘটনায় ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ার পর একজন ভিআইপিকে এই টাকা দেয়া হয়েছে। গেল সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা পরিদর্শনে যায়। নিয়ম অনুযায়ী শুরুতেই ভল্ট পরিদর্শন করেন তারা। কাগজে কলমে গুলশান শাখার ভল্টে ৩১ কোটি টাকা দেখানো হলেও পরিদর্শক দল সেখানে পায় ১২ কোটি টাকা। তাৎক্ষণিকভাবে বাকি টাকার বিষয়ে কোনো জবাব দিতে পারেননি প্রধান কার্যালয় সংলগ্ন এ শাখার দায়িত্বশীল কর্মকর্তারা। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ব্যাংকের সবগুলো শাখা পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের জানায়, ব্যাংকিং আওয়ারের পর বড় অঙ্কের এ টাকা একজন ভিআইপি গ্রাহককে দেয়া হয়েছিল। আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহক এই ক্ষেত্রে আমরা করে থাকি, হয়তো এখানে অ্যামাউন্টটা একটু বড়, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু আমরা এই ধরনের কাজ করে থাকি। এটা কিছুটা ব্যাংকিং নিয়মের ব্যর্থ হলেও গ্রাহকের স্বার্থ বিবেচনা করে, কাস্টমার রিলেশন বিবেচনা করে এই ধরনের কাজ আমরা করে থাকি। যেটা আপনারা বলতে চাচ্ছেন, এখানে এই ধরনের কোনো চুরি বা আত্মসাৎ এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি। পরের দিন সকালে যখন বাংলাদেশ ব্যাংক আসছে, ওই টিমের উপস্থিত ওই চেক ডেবিট করে এই টাকাটা সমন্বয় করা হয়েছে। যারা চাবির দায়িত্বে ছিলেন গুলশান ব্রাঞ্চে, তাদেরকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট টিম দিয়ে একটা তদন্ত টিম করা হয়েছে। এভাবে ব্যাংক থেকে কাউকে টাকা দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে এই বিশ্লেষক বলছেন, ঘটনার মূল কারণ অনুসন্ধান করতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। যে ব্যাংকিং সিস্টেমে এই ধরনের গরমিল বা এই ধরনের যে ভল্টে জালবাজি হওয়ার যদি সিস্টেমস যদি টোটালি ফাংশন করে, এটা হওয়ার কথা নয়। এবং বাংলাদেশে খুব বেশি ঘটনা অ্যাটলিস্ট রিপোর্টেড না। বাংলাদেশ ব্যাংক এবং কনসার্ন ব্যাংক ইমিডিয়েটলি ল এনফোর্সিং এজেন্সি এবং বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিকে ইনভলভ করা উচিত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে, ব্যাংকিং আওয়ারের বাইরে কেন গ্রাহককে টাকা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। লিখিত জবাব পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে ইউনিয়ন ব্যাংকের বিরুদ্ধে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত কিশোর অপরাধে যুক্ত ৩৭৩ জনকে আইনের আওতায় এনেছে র্যাব। তারা বলছে, কিশোর গ্যাং তৈরি করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছেন প্রভাবশালীরা। আইনে তরুণ বয়সীদেরও শিশু হিসেবে গণ্য করা হচ্ছে, তাই কিশোর গ্যাং দমনকে বড় চ্যালেঞ্জ বলছেন পুলিশ মহাপরিদর্শক। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শিশুদের বয়স 18 বছরের চেয়ে কম করার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। কিশোর গ্যাংয়ের মধ্যে কিশোররা যেরকম থাকে, সাথে সাথে দেখা যায় এটার মধ্যে আরও বড়রাও থাকে। বড়রা থেকে তাদেরকে একটা গ্যাং ফর্ম করে দেয়, এরপরে দেখা যায় বড়দের সাথেও তাদের একটা মতবিরোধ দেখা দেয়। কিশোর গ্যাংকে বড় চ্যালেঞ্জ দাবি করে পুলিশ মহাপরিদর্শক বলেন, আইনের কারণে 18 বছর পর্যন্ত সবাইকে শিশু হিসেবে গণ্য করতে হয়, তাই দমন করা যাচ্ছে না অপরাধ। 18 বছরের যিনি মূলত পূর্ণ যুবকের পর্যায়ে পৌঁছে যান, তাকেও কিন্তু এখন শিশু হিসেবে কনসিডার করা হয়। এই কারণে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে যেভাবে ইতিপূর্বে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, সেভাবে করা সম্ভব হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, শিশু হিসেবে গণ্য করার বয়সসীমা 18-র নিচে করার চিন্তা ভাবনা করছে সরকার। এই ছেলেরা 18 বছর বয়সে তো ইউনিভার্সিটি চলে যায়। আমাদের আজকে মনে হয় এই 18 বছর সময়সীমাটা আমাদের চিন্তা করার বিষয় আসছে মনে হয়। কিশোর অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে অভিভাবক ও শিক্ষক সহ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান অংশগ্রহণকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনা ঘটেছে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ডাকাতের উপর্যুপরি ছুরিকাঘাতে 2 জন মারা গেছেন। প্রাণে বাঁচলেও হাসপাতালে ভর্তি আছেন একজন। বৃহস্পতিবার রাত 9টার পর এ ঘটনা ঘটে।
আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 9টার পর ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ময়মনসিংহের গফরগাঁও স্টেশন পার হওয়ার সময় ছাদে থাকা যাত্রীদের ওপর হামলা করে 4 থেকে 5 জনের একটি ডাকাত দল। এ সময় তারা ছাদে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তাদের হামলায় গুরুতর আহত হন 3 জন। রাত 10টার দিকে ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছালে আহতদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। একজন প্রাণে বাঁচলেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। ময়মনসিংহের আগে জালনাতে ডাক দিয়ে বলতেছে ডাকাত করছে বললে সেরে ব্যাগ ট্যাগ সব ওর কাছে ছিল ছাদের উপরে। পরে জালনা দিয়ে ব্যাগ ট্যাগ সব দিছে। আমার কপালে এত বড় আজকে ক্ষতি হবো কেনা জানি গো, আমার মায়ের কি দিমু গো। ঢাকা থেকে আসতেছি, আসার পথে মনে হন যে গফরগাঁও আঙ্গরে ডাকাত দিতেছিল, ধরার পরে মনে হন যে আমগো সবকিছু নিছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জিআরপি পুলিশ। 2 জন নিহত আর 1 জন আহত। হাসপাতালে আনার পরে ডাক্তার সাহেব জানালো যে 2 জন ডেড, 1 জন অসুস্থ, তো কথাবার্তা বলতে পারে, প্রাথমিকভাবে আশা করা যায় তিনি সুস্থ হয়ে উঠবেন। পরবর্তীতে আইনানুগভাবে আমরা সামনে এগিয়ে যাব। নিহতদের মধ্যে একজন মোহাম্মদ নাহিদ, জামালপুরের বাসিন্দা। তবে অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। সময় সংবাদ, জামালপুর। সরকার বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দেয়নি, বরং সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সরকার নাকি খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দী করে রেখেছে, বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে। বিএনপির কৃতজ্ঞতা বোধ নেই, থাকলে তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকত। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনে প্রতিযোগিতা না করার কথা বলেছেন। ভোটারদের উপস্থিতি ছিল নির্বাচন কমিশনের হিসেবেই 69% কাজে তার এই বক্তব্য অবান্তর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নির্বাহী কমিটির সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক শেষে একথা জানান তিনি। বিকেল 4টায় শুরু হওয়া রুদ্ধদ্বার এ বৈঠক প্রায় 7 ঘন্টা পর শেষ হয় রাত 10:30টায়। এর মধ্য দিয়ে শেষ হলো দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে 2 দফায় 6 দিনের সিরিজ বৈঠক, যেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব। একই সঙ্গে ধারাবাহিক বৈঠকে প্রায় 300-র মতো নেতৃবৃন্দ নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন বলেও জানানো হয়। গত 14 থেকে 16 সেপ্টেম্বর 3 দিন প্রথম ধাপে এবং 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে সিরিজ বৈঠক করেছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য কি করা যেতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মাতা বলি আমরা তাকে, যিনি তার সারা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, তার মুক্তি এবং সেই সঙ্গে আপনার বাংলাদেশের মুক্তি, এই বিষয়গুলোই আলোচনা করেছে। তাদের সব বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। নীতি নির্ধারণী সভায় সেগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হবে। তখন আপনারা জানতে পারবেন যে আমরা কি ধরনের কর্মসূচি গ্রহণ করছি। অবশেষে জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। তবে তিনি নিজ জেলার বাইরে যেতে পারবেন না। যেতে হলে লাগবে আদালতের অনুমতি। হেফাজতে ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়াই কাল হয় তার। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় 7 মাস ধরে জেলে আছেন ঝুমন।
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন ঝুমন দাস। এই পোস্টকে কেন্দ্র করেই হিন্দু পল্লীতে হামলা হতে পারে এই ভেবে আগে ভাগেই ঝুমন দাসকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এরপরও ঠেকানো যায়নি হামলা, ভাঙচুর করা হয় 90টির মতো বাড়ি ও 9টি পারিবারিক মন্দির। এ ঘটনায় মামলা হলেও 52 আসামি জামিনে মুক্ত। অথচ বিচারিক আদালতে বারবার জামিন চেয়েও পাননি ঝুমন। প্রায় 7 মাস ধরে রয়েছেন কারাগারে। বৃহস্পতিবার ঝুমনের জামিন আবেদনের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে 1 বছরের জন্য মুক্তির আদেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে ঝুমন যেতে পারবেন না সুনামগঞ্জের বাহিরে। আমার স্বামীকে জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের সাবমিশন ছিল যে ঝুমন দাস যে পোস্টটা দিয়েছে সেটা একটা দেশপ্রেমিকের পোস্ট, সেটা দেশদ্রোহীর পোস্ট নয়। আদালত তার আদেশে বলেছেন, সংবিধান অনুযায়ী মত প্রকাশের অধিকার সবারই রয়েছে। মুক্ত চিন্তা, স্বদেশের প্রতি দেশপ্রেম, এটা যাদের আছে তাদের জন্য এই আইন না। গ্রেফতারের পর থেকেই ঝুমনের মুক্তির দাবিতে আন্দোলন করে আসছিল বিভিন্ন সংগঠন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে খালি বাসা ও নির্মাণাধীন ভবন টার্গেট করে সক্রিয় নারী চোর চক্র। মাত্র কয়েক মিনিটেই লাখ লাখ টাকা ও মালামাল নিয়ে লাপাত্তা হয়ে যায় তারা। চুরি যাওয়া বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ দেখে বিশেষ এই চোর দলকে শনাক্তের পর 3 সদস্যকে আটক করেছে পুলিশ। শখাওয়াতপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নগরীর বিভিন্ন এলাকার রাস্তায় ঘুরছে 7 সদস্যের এই নারী দলের সদস্যরা। এরপর সুযোগ পেয়ে ঢুকে যাচ্ছে নির্মাণাধীন ভবন এবং খালি বাসায়। আর কয়েক মিনিটের মধ্যেই চুরি করে মালামাল নিয়ে যাচ্ছে তারা। পোশাকের কারণে চোর হিসাবে তাদের সন্দেহ করা যায় না। আর এই কৌশলকে পুঁজি করে গত কয়েক মাসে 15টির বেশি চুরি করে এই চোরের দল। সবশেষ মঙ্গলবার ভোরে নগরের বায়েজিদ রফুবাত এলাকার একটি নির্মাণাধীন বাসায় চুরির ঘটনায় মামলা হয় বায়েজিদ থানায়। তারা খুলে ভিতরের মালামালগুলো এই বিভিন্ন ওড়না কিছু জিনিস আছে তারা বুকে নিয়ে সবগুলো মালামাল বস্তা নেয় একটি হাতে, সব মালামাল এখানে আটকিয়ে নিয়ে চলে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশেষ এই চোর দলের সন্ধানে নামে পুলিশ। আগ্রাবাদ হাজিপাড়া এলাকা থেকে আটক করা হয় চোর দলের 3 সদস্যকে। এরা সচরাচর বোরকা পরে প্রবেশ করার পরে ভোর সকালবেলা দ্রুত গতিতে ঢোকার পরে খুব দ্রুততর সময়ে চুরি করে তারা এখান থেকে চলে যায়। তাদেরকে আমরা ছোটপুল এলাকা থেকে গ্রেফতার করেছি। বিশেষ এই নারী চোর দলের সদস্যদের বিরুদ্ধে ইতিমধ্যে নগরীর বায়েজিদ থানায় একাধিক মামলা দায়ের সহ অসংখ্য অভিযোগ জমা পড়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরের টঙ্গীতে স্থানীয় আওয়ামী লীগের উত্তেজনাকে কেন্দ্র করে এক পক্ষের রেললাইন অবরোধের 1.5 ঘন্টা পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রশাসনের অনুরোধে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এর আগে স্থানীয় রাজনীতির দ্বন্দ্বে টঙ্গী রেল স্টেশনের লাইন অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেন আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা। আর এতে ঢাকামুখী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। হাতের ইশারা, বাঁশের লাঠি আর বাঁশি দিয়েই চলছে ট্রাফিক পুলিশের কাজ। আর এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। মুখ থুবড়ে পড়ছে ঢাকার যানজট নিরসনে 2 সিটি কর্পোরেশনের নেয়া স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। নাজমুস সালেহ রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত রাস্তা বিজয় সরণি। যানবাহন নিয়ন্ত্রণে 4 রাস্তার এই ডাইভারশনে 4 দিকেই আছে সিগন্যাল পোস্ট, আছে রঙিন বাতি। কিন্তু এসব ডিজিটাল সিগন্যাল বাতির সবগুলোই নষ্ট। ফলে অন্যতম এই রাস্তায় হাতের ইশারা আর বাঁশের লাঠির সাহায্যেই যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন ট্রাফিক পুলিশ। সিগন্যাল জলে দেখেন ওদিকে যাওয়ার জন্য ধরে আছে লাঠি। এখানে একটা সিগন্যাল অনেক সময় দিয়ে রাখে আর একটা সারে কম। অথচ ঢাকার যানজট নিরসনে 2012 সাল থেকে 19 সাল পর্যন্ত 3 ধাপে 110টি পয়েন্টে
24 কোটি টাকা খরচ করে বসানো হয় প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি, যার প্রায় সবগুলো এখন মৃত। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, ম্যানুয়াল পদ্ধতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। আমি হাত দেখাচ্ছি, তারপরে হাতের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। ইঞ্জিনের সামনে যে দাঁড়াইতে হয় পুরোই ঝুঁকিপূর্ণ। আমাদের অনেকে আহত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনার কারিগরি প্রস্তুতি ছাড়াই নেওয়া হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। কে এগুলিকে চালু করবে, কে এগুলিকে প্রতিদিন মেনটেন করবে, ডিজাইন করবে, সেই লোকগুলিও সংস্থান না রেখে জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করেছি। সিগন্যাল বাতিগুলো কারিগরিভাবে পরিচালনার দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশন সম্মত হয়েছে। পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে তাদের যতটুকু নিয়ন্ত্রণ পুলিশ বিভাগের হাতে থাকা দরকার ঠিক ততটুকু তাদেরকে দেওয়া হবে। তবে এর সুফল পেতে কতদিন অপেক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। মৃত এই লাইটগুলোকে সচল করার উদ্যোগ না নিয়ে আরও একটি আধুনিক প্রযুক্তির প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স সিগন্যাল, যার খরচ ধরা হয়েছে এই প্রকল্পের থেকেও আরও 30 থেকে 40 গুণ বেশি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 50 বছরে দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে জানিয়ে বিদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে জেনেভা রোড শো সংশ্লিষ্টরা। আর প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আর সুযোগ পেলে তাদের সঞ্চিত অর্থ ও সম্পদ দেশে বিনিয়োগে আগ্রহী তারা। জেনেভা থেকে লুৎফুর রহমান বাবু রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশ ও শহরে ধারাবাহিক রোড শোর অংশ হিসেবে সুইজারল্যান্ডে জুরিকের পর জেনেভায় রোড শো অনুষ্ঠিত হয়। হোটেল প্রেসিডেন্ট উইলসনের বলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ রোড শো অনুষ্ঠিত হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশ ও বর্তমান বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরে বাংলাদেশে যে অপার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তা তুলে ধরেন সংশ্লিষ্টরা। I feel so good today that Bangladesh is really moving. Our Honorable Finance Secretary showed you how it was in financial spreadsheet that we went through a lot of ups and downs. এ সময় তারা বলেন, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্থনীতি অনেক দূরে গেছে। জেনেভার এই রোড শো থেকেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা। ইউরোপে আমাদের রোড শো থেকে আমাদের দেশের যে সম্ভাবনা বিশ্বের মানুষকে জানাতে পারছি, সে আত্মবিশ্বাসের জায়গা থেকে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। তারা যে ভাবতো যে এখানে অনেক ধরনের বাধা আছে, সেই বাধাগুলি এখন অলরেডি রেগুলেটরি পার্ট থেকে অনেকটাই রিমুভ হয়ে গিয়েছে এবং তারা এখন ইজিলি ইনভেস্ট করতে পারে। স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন, ইউরোপের শক্তিশালী অর্থনৈতিক দেশ সুইজারল্যান্ডে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা অনেক সম্পদশালী, অনেকের কাছে আবার অলস অর্থ রয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ পেলে সেই সুযোগকে তারা কাজে লাগাতে চান। ব্যবসায়ীদের যে এই দেশীয় যা বন্ধু বান্ধব আছে, তারাও হয়তো আগে পরে গিয়ে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী হবে। আগামী দিনের আমাদের ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই ধরনের রোড শো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নিয়ামক ভূমিকা পালন করবে। এই রোড শোতে দেশের শেয়ার বাজারে বিনিয়োগের লক্ষ্যে বিশেষ কিছু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে আরও ডিজিটাল বোর্ড চালু করা হলে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়রাও দেশের শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের সুযোগ পাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুইজারল্যান্ডের জেনেভা থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ভেনিসের পন্তে দালা সসপেরিকে বলা হয় দীর্ঘশ্বাসের সেতু, যা পৃথিবীর বিখ্যাত ইতিহাস বহন করে চলছে। খালের এক পাশে ভেনিসের প্রধান বিচারালয় আর অপর পাশে জেলখানা। খালের ওপরে আদালত ও জেলখানার মধ্যে রয়েছে সংযোগ সেতু। ফাঁসি কার্যকর হবার আগে কিংবা যাবজ্জীবনের জন্য অন্ধকার কারাগারে প্রবেশের পূর্বে সেতুর ওপরে শেষবারের মতো পৃথিবী দেখার সুযোগ পেতেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। ভেনিসের সেই বিখ্যাত সেতুর ইতিহাস তুলে ধরছেন মাকসুদ রহমান। এক পাশে রিপাবলিক অব ভেনিসের সবচেয়ে বড় বিচারিক আদালত, আর অন্য পাশে দেশটির সবচেয়ে বড় জেলখানা। মাঝখানে খরস্রোতা খাল, সেই খালের উপর সুউচ্চ সেতু। বাংলায় এই সেতুটির নাম বলা হয় দীর্ঘশ্বাসের সেতু হিসাবে। মূলত রায়ের পর সাজাপ্রাপ্ত আসামিদের আদালত থেকে এই সেতুর উপর দিয়ে অপর প্রান্তের জেলখানায় নিয়ে যাওয়া হতো। আদালত থেকে বের হয়ে
জেলখানায় ঢোকার আগে ছোট খালের উপর অবস্থিত সেতুটির উপর দাঁড়িয়ে আসামিরা জীবনের শেষবারের মতো পৃথিবীর আলো বাতাস দেখতেন আর দীর্ঘশ্বাস ফেলতেন। পরবর্তীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের এই ব্রিজে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো, আর এই কারণেই এই সেতুর নাম দীর্ঘশ্বাসের সেতু। ১৬০০ সালে নতুন করে তৈরি করা হয় বর্তমান সেতুটি। প্রতিদিন হাজারো পর্যটক আসে এখানে ঘুরতে, আর সেতুটির ইতিহাস শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই ব্রিজটার নাম হচ্ছে সসপেরি ব্রিজ, অর্থাৎ দীর্ঘশ্বাস। ডান পাশে হচ্ছে জেলখানা এবং এখানে হচ্ছে আদালত। তো যখন একজন ইসের শাস্তি হতো তখন তাকে এই ব্রিজ দিয়ে নেওয়া হতো, আর সেই সময় সে দীর্ঘশ্বাস ফেলত যে মনে হয় না আর এত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাবো। এখানে এসে আমরা ভেনিসের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা দেখতে পেয়েছি। এটা দেখার পরে আমরা খুবই খুশি। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সেতুটির নির্মম ইতিহাস আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কুয়েতের সুক আল ওয়াতানিয়া প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার জন্য একটি পছন্দের শপিং মল। নিজেদের পছন্দসই বা পরিবার পরিজনদের জন্য পণ্য কিনতে সব শ্রেণী পেশার বাংলাদেশি ভিড় করেন এখানে। এখানকার ব্যবসায়ীদের অধিকাংশই বাঙালি। কোভিড সংক্রমণ কমে আসায় বেচা কেনা বাড়ায় খুশি বিক্রেতারা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় কুয়েতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বেচা কেনায় বেড়েছে প্রাণচাঞ্চলতা, ফলে ব্যবসায়ীরা অনেকটা ফুরফুরে মেজাজে আছেন। কুয়েতের সুক আল ওতানিয়ার ব্যবসায়ীরা আশা করছেন এবার তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এই এলাকার বিপণী বিতানগুলোতে প্রায় 2 শতাধিক বাংলাদেশি ব্যবসা করছেন। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেচা কেনা বাড়ায় খুশি তারা। অত্যন্ত আনন্দিত এবং খুশি এজন্য যে লকডাউন এখন উঠে যাওয়াতে আমাদের ব্যবসা আগের থেকে খুব ভালো। লকডাউন উঠিয়ে দিয়েছি, এখন আমাদের ব্যবসা বাণিজ্য আগের চেয়ে আল্লাহর রহমত ভালো চলছে। কাস্টমাররা আসতেছেন, আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ উন্নতির দিকে যাবে। স্বাভাবিক জীবন ফিরে আসতেছে ক্রমান্বয়ে। আমরা দেখতেছি কুয়েতে স্বাস্থ্যবিধি মেনে এখন করোনা খালি কেটে যে নতুন করে স্বাভাবিক হচ্ছে। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশির বাস। এর মধ্যে কিছু প্রবাসী ব্যবসায়ী এই এলাকার মার্কেটে মোবাইল, স্টেশনারি, কাপড়, রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন। তাদের আয় বাড়ায় রেমিটেন্সও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। সময় সংবাদ, কুয়েত। পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের পদ্মার রূপালী ইলিশ বৃহস্পতিবার সকালে কলকাতা লাগোয়া হাওড়া মাছ বাজার থেকে নিলামের মাধ্যমে বিভিন্ন বাজারের মাছ ব্যবসায়ীরা এই ইলিশ সংগ্রহ করেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গত 2 বছরের তুলনায় এবছর পদ্মার ইলিশের দাম হাতের নাগালেই থাকবে, আর এতে খুশি ক্রেতারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় হাওড়া বাজার থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। বৃহস্পতিবার সকালে 11টি ট্রাকে 80 মেট্রিক টন ইলিশ ভারতের অন্যতম বড় মাছের আড়ত হাওড়ার মাছ বাজারে পৌঁছয়। এরপর শুরু হয় নিলামে মাছ বিক্রি। হাক ডাকে স্থানীয় মাছ ব্যবসায়ীদের মাঝে চলে ইলিশ সংগ্রহের প্রতিযোগিতা। আগের তুলনায় দাম কিছুটা কম হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। দুর্গাপূজার একটা বোনাস পেলাম আমরা, যেটা এতদিন এত টান ছিল, সেই হিসাবে আমরা একটা বোনাস পেলাম। বাজারে আপনার এখানে বিক্রি হচ্ছে যে মাছটা 650, এটা পাইকারি হচ্ছে। খুচরা মার্কেটে এটা 700 থেকে 750 টাকা। আরও একটু ভালো মাছ হলে আপনার 800 টাকা এরকম দামে বিক্রি হতে পারে। বাংলাদেশ ইলিশ যদি দেয়, এটাতে সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেটা এই পারের বাঙালি হোক আর ওই পারের বাঙালি, এটা একটা অন্য লেভেলে যায়। প্রথম চালানে 800 থেকে 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ এসেছে। পাইকারি বাজারে 1 কেজির নিচে মাছের দাম 750 থেকে 800 রুপি এবং 1 কেজির উপরে ইলিশের দাম 1200 রুপি, যা খুচরো বাজারে 1000 থেকে 1500 রুপিতে বিক্রি হচ্ছে। 52টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে এবার পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। পুজোর আগে পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু অপেক্ষায় থাকেন এই রূপলী ইলিশের জন্য। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পুজোর উপহার হিসেবে এই ইলিশ হাওড়া বাজারে যখন এসে পৌঁছলো, বলার অপেক্ষা রাখে না। সবার চোখে মুখে যেমন পুজোর যে আনন্দ, সেটি আগেই উদ্ভাসিত হয়। হাওড়ার ইলিশ বাজার থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
আইসিসির নিয়ম অনুযায়ী আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দলকে 6 দিনের কোয়ারেন্টিন করতে হবে। তবে ওমানের বায়ুবাবল থেকে সরাসরি চার্টার্ড ফ্লাইটে দুবাই গেলে কোয়ারেন্টিন আইন শিথিল হতে পারে বলে মনে করেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে ইনজুরি পুনর্বাসনের অংশ হিসেবেই নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম ইকবাল, জানিয়েছেন চিকিৎসক। সেখানকার ফিডব্যাকের ওপরেই নির্ভর করছে এই বাঁহাতির ভবিষ্যৎ। কোয়ারেন্টিন আর কোভিড-19 গত 1.5 বছরের প্রতিদিনকার জীবনের সবচেয়ে বেশি উচ্চারিত আর ব্যবহৃত শব্দযুগল। তবে বিশ্বব্যাপী ভ্যাকসিনেশন শুরু হয়ে যাওয়ায় কোভিড নিয়ে আলোচনা কমেছে কিছুটা, কিন্তু কোয়ারেন্টিন এখনও প্রাসঙ্গিক যে কোনো ভ্রমণের ক্ষেত্রে। আইসিসির টি-20 বিশ্ব আসরও বাদ যাচ্ছে না এসব থেকে। সামনের মাস থেকেই ওমান এবং দুবাইয়ে ডেরা বসাবে পৃথিবীর নানা প্রান্তের অসংখ্য ক্রিকেটার, স্টাফ, সংগঠক এবং কর্মকর্তারা। তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিবেচনায় সেখানেও থাকছে আলাদা আলাদা কোয়ারেন্টিন প্রোটোকল। আপাতত আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে, ওমানের এখান থেকে নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিনেশন সম্পন্ন করতে হবে, এবং ওখানে আমরা যতটুকু জানি যে 24 ঘন্টার একটা কোয়ারেন্টিন পিরিয়ডের কথা বলা আছে। 6 দিনের কোয়ারেন্টিনের একটা নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। কিন্তু যে দলগুলো বাবল টু বাবল ট্রান্সফার হবে, অর্থাৎ যে দলগুলো কোনো বাইলেটারাল সিরিজ খেলছে, অর্থাৎ যারা বাবলের মধ্যেই আছে, তারা যদি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করে আইসিসির বাবলে ঢোকে, অর্থাৎ বাবল টু বাবল ট্রান্সফার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের 6 দিনের কোয়ারেন্টিন মওকুফ হতে পারে। বিশ্বকাপের দলে নেই তামিম ইকবাল, তবে ইনজুরি থেকে সেরে উঠে শুরু করেছেন স্কিল ট্রেনিং। বিসিবির মেডিকেল বোর্ডের দাবি, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই ওয়ানডে অধিনায়ক খেলবেন এভারেস্টে। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা এই পুনর্বাসন প্রক্রিয়ার কিন্তু একটা অংশ। এই খেলার মধ্যে বোঝা যাবে যে আসলে স্কিল এবং অন্যান্য বিষয়েও কতটুকু নিজেকে ম্যানেজ করতে পারছে, এবং এই খেলার ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা ওর পরবর্তী চিকিৎসার ব্যাপারে চিন্তা করব। দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে নেই পেসার আলামিন হোসেন এবং হাসান মাহমুদ। ইনজুরি থেকে সারতে তাদেরও চলছিল পুনর্বাসন। তবে দুজনের ব্যাপারে দুরকম খবর শোনালেন দেবাশিস চৌধুরী। আলামিন হোসেন ওর পুনর্বাসন প্রক্রিয়ার প্রায় শেষ পর্যায়ে আছে। হাসান মাহমুদের ব্যাপারে বলতে গেলে পরীক্ষা নিরীক্ষায় খুব একটা বড় কোনো সমস্যা আমরা পাইনি। তো এখন যেটা আমরা মনে করছি, ওর একটা প্রপার বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্ট দরকার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সমতার বিশ্ব গড়তে হলে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য দূর করতে হবে, জাতিসংঘের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কোনো দেশের পক্ষে একা মহামারী মোকাবেলা সম্ভব নয়। অবশেষে শাহজালাল বিমানবন্দর বসানো হলো RT-PCR ল্যাব। শনিবার থেকে পরীক্ষা শুরু, 24 ঘন্টায় 3500 করোনা টেস্ট। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।